Hello dear listeners, this is Rod Islam. Welcome back to our Hexa Online College. তোমাদেরকে আমি আমাদের Hexa Online কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় এবং ফিন্যান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, অর্থাৎ দুইটি অধ্যায় থেকেই প্রশ্নটি আসতে দেখা যায়। আমি আজকে তোমাদেরকে দেখাবো পূর্ণাঙ্গ একটি সলিউশন, অর্থাৎ নগদ পাওয়া বিবরণী অঙ্ক কিভাবে তৈরি করবে আর কিভাবে এখান থেকে ক নং প্রশ্ন আসতে পারে 2 নম্বরের জন্য সেই বিষয়টি। যারা আমার ভিডিওটিতে নতুন তারা অবশ্যই দেখার আগে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে ভাইয়া, তাহলে আমি এখন তোমাদেরকে দেখাবো নগদ পাওয়া বিবরণীর একটি অঙ্কের পূর্ণাঙ্গ সলিউশন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা নগদ পাওয়া বিবরণী করবে, তার স্ট্রাকচার। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এখন দেখো ভাইয়া, আমি এখানে একটি প্রশ্ন দিয়ে রেখেছি সাদা পেজে, তোমরা এই প্রশ্নটি খেয়াল করো। এইখানে ক এবং খ দুটি প্রশ্ন আছে। নগদ প্রবাহ বিবরণী যেইভাবে বোর্ডে প্রশ্ন হবে ঠিক সেমভাবে তার একটি স্ট্রাকচার প্রশ্ন দেয়া আছে। আমার হাতেও প্রশ্নটি আছে, তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। আমি সেখান থেকে এইখানে সলিউশন করার চেষ্টা করব, যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ সলিউশনটি বুঝতে পারো এবং নিজেরা বাসায় ঘরে বসে অঙ্ক করতে পারো। ওকে, তাহলে দেখো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ভূমি বিক্রয়জনিত লাভ অথবা লোকসান নির্ণয় করো, ঠিক না? তাহলে এটি কিভাবে নির্ণয় করব? একটু ঘরের দিকে তাকাও ভাইয়া। দেখো ঘরের ভিতর ভূমি দেয়া আছে 2019 সালে 20,000 টাকা। কত টাকা ভাইয়া? 2019 সালে 20,000 টাকা। আর হচ্ছে 2018 সালে হচ্ছে কত টাকা? দেখো 26,000 টাকা, ঠিক আছে? তাহলে 2019 সালে 20, 2018 সালে 26। দেখো 2018 সালে তোমার সম্পত্তি ছিল 26,000 টাকার, কিন্তু এই 2019 সালে এসে তোমার সম্পত্তি হয়ে গেল 20,000 টাকার। তাহলে তোমার 6,000 টাকার সম্পত্তি কোথায় গেল? অবশ্যই তুমি এই 6,000 টাকার সম্পত্তি কোথাও না কোথাও বিক্রি করে দিয়েছো। কত হাজার টাকার সম্পত্তি বিক্রি করেছো ভাইয়া? 6,000 টাকার। তাহলে এইখানে তোমাকে লিখতে হবে ভূমির এটাকে বলি আমরা বহিমূল্য। ভূমির বহিমূল্য কিভাবে বের করব? দেখো ভাইয়া 2018 সালে কত টাকা ছিল? 26 মাইনাস, আর 2019 সালে হয়ে গেল আমার 20,000 টাকা। তার মানে কমে গেছে, তার মানে আমি বিক্রি করে দিয়েছি 6,000 টাকার, ঠিক আছে? এখন এই 6,000 টাকার সম্পত্তি আমি কত টাকায় বিক্রি করেছি সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে। দেখো একেবারে অঙ্কের নিচে অর্থাৎ অন্যান্য তথ্যাবলিতে দেয়া আছে তুমি চলতি বছরে এক খণ্ড জমি 4,900 টাকায় বিক্রি করা হয়েছে। চলতি বছর বলতে তুমি 2019 সালের অঙ্ক করছো, এটাই হচ্ছে তোমার চলতি বছর। অর্থাৎ 19 সালে এসে তুমি এই 6,000 টাকার সম্পত্তিটা 4,900 টাকায় বিক্রি করেছো। কত টাকায় বিক্রি করেছো ভাইয়া? সেখানে কিন্তু দেয়া আছে 4,900 টাকায়। তাহলে তুমি এখানে লেখো মাইনাস ভূমি বিক্রয় কত টাকা? 4,900। এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত টাকা হয় দেখো তো? 1,100। তাহলে কি 1,100 কি লাভ হয়েছে নাকি লস হয়েছে একটু দেখো তো ভাইয়া। তোমার সম্পত্তির দাম ছিল 6,000 টাকা, যেটি তুমি বিক্রি করেছো 4,900 টাকায়। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, সেহেতু আমরা বলতে পারি ভূমি বিক্রয়জনিত ক্ষতি অথবা লোকসান হয়েছে, ঠিক আছে? সুতরাং ভূমি বিক্রয়জনিত ক্ষতি, ঠিক আছে? এটি কিন্তু আবার পরিচালন কার্যক্রমে দেখাতে হবে, ঠিক আছে? যদি ক নম্বর প্রশ্নটি না পারো তাহলে কিন্তু হচ্ছে তুমি খ নম্বর প্রশ্নটি অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীও নির্ণয় করতে পারবে না, এটি তোমাকে নির্ণয় করতে হবে। এই ছিল আমার ভূমি বিক্রয়জনিত লাভ অথবা লোকসান কিভাবে নির্ণয় করতে হয় তার ফর্মুলা, ঠিক আছে? এখন আমি তোমাদের কাছে খ নম্বর প্রশ্নটি সলিউশন করব। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা এই প্রশ্নটি থেকে কিভাবে নগদ প্রবাহ বিবরণী তৈরি করব, ঠিক আছে? আমি একটু আগেই কিন্তু দেখালাম ক নম্বর প্রশ্ন
ভূমি বিক্রয়জনিত লাভ অথবা লোকসান। আমরা দেখেছি সেখানে 1100 টাকা লোকসান হয়েছে। এখন খ নম্বর প্রশ্নটি সলিউশন করব। সলিউশনের আগে একটু প্রশ্নটি পড়ে নাও। দেখো ভাইয়া, প্রশ্নটি আমার হাতে আছে, তুমি এখানে ভালো করে দেখবে, কিন্তু প্রশ্নটি আমি দিয়ে দিয়েছি। তাহলে দেখো এইখানে ঘরের মধ্যে যে লেনদেনগুলো আছে সেইখানে দুইটা সাল দেওয়া আছে। আমার ডান পাশে হচ্ছে 2018 সাল আর বাম পাশে হচ্ছে 2019 সাল। তাহলে আমার চলতি সাল হচ্ছে 2019 সাল। আমি যে অঙ্কটি করছি এই অঙ্কটি হচ্ছে 2019 সালের, ঠিক আছে? এটা হচ্ছে তুলনামূলক একটি আর্থিক বিবরণী। এখন এইখান থেকে আমি নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হয় এবং তার ডায়াগ্রাম কি। এই ডায়াগ্রামটি আমি তোমাদেরকে এখানে দিয়েছি। এখন সলিউশন করি। দেখো আমার আগেই যা করতে হয় সেটি হচ্ছে অঙ্কটি তোমাকে আগে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। একটু দেখো ভিতরে যদি আমি পড়ি, নগদের টাকা দেয়া আছে। দেখো 2019 সালে 14,300, অর্থাৎ এটাই হচ্ছে তোমার সমাপনী হাতে নগদ। তোমার অঙ্ক করার পর একবারে লাস্টে যে আনসারটা হবে সেটা হবে 14,300। যদি 14,300 না হয় তাহলে তুমি মনে করবে তোমার অঙ্কটি হয়নি। তাহলে এই একটা সুবিধা, নগদ প্রবাহ বিবরণীতে আনসারটা দেওয়াই থাকে। আর 2018 সালে যে নগদটি দেয়া আছে সেটি হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, ঠিক আছে? এটা কোথাও দেখাবে না, পরে দেখাবো আমরা। একটু দেখো নিচে প্রাপ্য হিসাব, ঠিক না? এগুলো চলতি সম্পদ আমরা পরিচালন কার্যক্রমে দেখাবো। সর্বপ্রথম তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নিট মুনাফা, অর্থাৎ পূর্ববর্তী বছরের নিট মুনাফা কোথায় আছে সেটি তোমাকে বসাতে হবে। তাহলে দেখি তো আমরা নিট মুনাফা কোথায় আছে। ভাইয়া দেখো, নিট মুনাফা একদম শেষে অন্যান্য তথ্যাবলী অথবা অতিরিক্ত তথ্যাবলী দেয়া আছে, এইখানে নিট মুনাফাটি দেয়া থাকবে তোমার। তাহলে দেখো এখানে কত আছে, একে চলতি বছরের নিট আয় 22,630 টাকা। এই যে নিট আয় এটাই হচ্ছে আবার নিট মুনাফা। তাহলে লিখে ফেলি 22,630 টাকা, ঠিক আছে? এরপর তুমি দেখবে তোমার অঙ্কে কোনো অবচয় অথবা অবলোপন আছে কি না, ঠিক আছে? নিট মুনাফা দেওয়ার পরেই তোমাকে ভাইয়া কোনটি দেখতে হবে, কোনো অবচয় অথবা কোনো অবলোপন আছে কি না। তার আগে তুমি এখানে একটু হেডিং করে নিবে, তুমি কালো কালি দিয়ে লিখবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, ঠিক আছে? এটি আমি বোঝার স্বার্থে তোমাদেরকে লিখে দিলাম একটু কালার করে, তোমরা লিখবে কালো কালি দিয়ে, ঠিক আছে? তারপর আন্ডারলাইন করবে। ওকে, দেখো তাহলে দেখলাম আমরা, একটু অঙ্কের দিকে তাকাও। ভিতরে দেয়া আছে পুঞ্জীভূত অবচয়, ঠিক না? এই পুঞ্জীভূত অবচয় একটু দেখো, 15,000 হচ্ছে 2019 সালে আর 2018 সালে হচ্ছে 10,000 টাকা। এই দুটার পার্থক্য কত ভাইয়া? 5,000 টাকা। এই 5,000 টাকাই তুমি এখানে বিয়োগ করে বসাবে, লিখবে অবচয়। অবচয় কি হয়? যোগ হয়। কত টাকা ভাইয়া? 5,000 টাকা। এরপর তোমাকে যা দেখতে হবে সেগুলো হচ্ছে, আমরা জানি পরিচালন কার্যক্রমে আসে হলো চলতি সম্পদ, চলতি দায়, ঠিক আছে? আর সম্পদ বিক্রয়ে জনিত লাভ অথবা লোকসান এগুলো আসে। তাহলে দেখো তো ভাইয়া কোনো চলতি সম্পদ আছে কিনা। দেখো প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব কি হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে সেটা একটু দেখবে। 2019 সালে প্রাপ্য হিসাব আছে 21,200 আর 2019 সালে 21,200, 2018 সালে হচ্ছে তোমার 23,400, ঠিক আছে? তাহলে পার্থক্য কত ভাইয়া? হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে? হ্রাস পেয়েছে। কারণ হচ্ছে কি, আমার 2018 সালে বেশি ছিল 23,400 টাকা আর 2019 সালে 21,200 টাকা, ঠিক না? তাহলে কত টাকা হ্রাস পেয়েছে? আমরা জানি চলতি সম্পদ হ্রাস পেলে সেটাকে যোগ করতে হয় 2,200, ঠিক আছে? 2,200 টাকা হ্রাস পেয়েছে। যেহেতু হ্রাস, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হয়, সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম। তারপর একটু দেখো ভূমি এখানে আসবে না, কারণ কি, ভূমি হচ্ছে একটা স্থায়ী সম্পদ আর যত স্থায়ী সম্পদ আছে সবগুলো আমরা বিনিয়োগ কার্যক্রমে দেখাবো। তারপর দেখো দালান কোঠা, এটাও এখানে আসবে না, কারণ দালান কোঠা একটা স্থায়ী সম্পদ, আমরা বিনিয়োগ কার্যক্রমে দেখাবো। অবচয় আমরা বসিয়ে ফেলেছি। এবার দায়সমূহ ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব, এই অংশটুকু একটু খেয়াল করি, দেখি এখানে কোনো চলতি দায় আছে কিনা।
দেখো পদই হিসাব আছে, ঠিক আছে। এখন দেখব পদই হিসাব যেহেতু চলতি দায় এটা হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে। 12,370 হচ্ছে 2019 সালে, আর 2018 সালে হচ্ছে 31,100 টাকা, ঠিক আছে। তাহলে কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? অবশ্যই আমার হ্রাস পেয়েছে। তাহলে লেখো পদেয় হিসাব হ্রাস। কি করতে হবে? পদই হিসাব হ্রাস জন্য কি করতে হয় ভাইয়া? বিয়োগ করতে হয়, ঠিক আছে। আবার বলছি পদই হিসাব হ্রাস কি করতে হবে? বিয়োগ করতে হবে। তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করবে, ঠিক আছে। দেখো বিয়োগ করলে হয় 18,730 টাকা এরকম হবে, ঠিক আছে। 18,730 টাকা, ঠিক আছে। ওকে, দেখো বিয়োগ করলাম, তোমরা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করবে এটি, ঠিক আছে। দেখো পদই হিসাব হ্রাস পেলে বিয়োগ করতে হয়, চলতি সম্পদ বৃদ্ধি পেলে যোগ করতে হয়। যেহেতু চলতি সম্পদ চলতি দায় বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে, সেহেতু আমরা কি করব? এটি বিয়োগ করব, ঠিক আছে। তাহলে দেখি আর কোনো চলতি দায় অথবা সম্পদ বিক্রয়জনিত লাভ অথবা লোকসান আছে কিনা সেগুলো। দেখো আমার ঘরের মধ্যে আর কিছু নেই, কিন্তু ক নাম্বার প্রশ্নে আমরা ভূমি বিক্রয়জনিত লোকসান নির্ণয় করেছিলাম। এই লোকসানটি তাহলে কোথায় দেখাতে হবে? খুব ভালো করে মনে রাখবে ভাইয়া, ভূমি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লোকসান হলে তুমি পরিচালন কার্যক্রমে যোগ করবে, আর কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হলে তুমি এখান থেকে বিয়োগ করবে। তাহলে এটা তোমাকে লিখতে হবে ভূমি বিক্রয় জনিত ক্ষতি, ঠিক আছে। কত টাকা ছিল? 1,100। এটা আমরা কি করব? এখন যোগ করব, ঠিক আছে। এই ছিল আমার পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখন আমরা যেটি নির্ণয় করব, তোমরা একটু যোগ বিয়োগ করবে তাহলেই হবে। তারপর হচ্ছে আমরা জানি দ্বিতীয় কার্যক্রমটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আমি একটু কালার মার্কার করে দেখাই তোমাদেরকে, ঠিক আছে। এখানে লিখবে কি ভাইয়া? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, ঠিক আছে। ওকে, দেখো তোমার এই কার্যক্রমগুলো কিন্তু ভালোভাবে একবার সিরিয়ালি লিখতে হবে। পরিচালন কার্যক্রমের পরই হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। এখন বিনিয়োগ কার্যক্রমে কি বসাবো ভাইয়া? মনে আছে? বিনিয়োগ কার্যক্রমে বসাতে হয় যত স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এইগুলো, ঠিক আছে। তাহলে দেখো তো অঙ্কের নিচে অতিরিক্ত তথ্যাবলিতে কি দেয়া আছে? ভূমি বিক্রয়। ভূমি বিক্রয় হলে আমি কি করব? সেটিকে যোগ করব, কারণ ভূমি বিক্রয় করলে আমি টাকা পাবো। সেজন্য তোমাকে লিখতে হবে ভূমি বিক্রয় 4,900 টাকা। কত টাকা? 4,900 টাকা। দেখো তো ভাইয়া এখন আর কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় আছে কিনা একটু দেখো। যদি না থাকে তাহলে এটি হচ্ছে আমার কি একটি এন্ট্রি যাবে। তাহলে একটু দেখি আমরা নগদ, প্রাপ্য হিসাব, ভূমি, দালান কোঠা। একটু দেখো দালান কোঠা আছে। দালান কোঠা কি ভাইয়া? স্থায়ী সম্পদ, তাহলে তো এখানে আসার কথা। কিন্তু 2019 সালে 70,000 টাকা দালান কোঠা, ঠিক 2018 সালেও ছিল তোমার সম্পদ দালান কোঠা 70,000 টাকা। তাহলে দেখো তো 2 বছরে যদি বিয়োগ করি তাহলে সেখানে কি 0 টাকা বের হয়? 0 টাকা দেখাতে হবে? অবশ্যই না। তাহলে এটি বাদ দাও, ঠিক, আর দেখানোর দরকার নেই। তারপর দেখি আর কোনো এন্ট্রি কি আমার আছে কিনা। না, আর কোনো এন্ট্রি আমার নেই, সেহেতু আমরা এটিকেই বসিয়ে দিব এইখানে 4,900 টাকা, ঠিক আছে। ওকে, আমি যোগ বিয়োগগুলো পরে করছি। এরপর লাস্ট যেই কার্যক্রম সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ তোমরা একটু লিখে নিবে, ঠিক আছে। ওকে, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহতে আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম কি কি জিনিস ইনক্লুড হয়। সেটি হচ্ছে শেয়ার, বন্ড আর হচ্ছে কি লভ্যাংশ, ঠিক আছে। শেয়ার, বন্ড আর হচ্ছে ভাইয়া লভ্যাংশ। এখন দেখি এই এন্ট্রিগুলো তোমার অঙ্কে দেয়া আছে কিনা। একটু অঙ্কের একেবারে নিচে যদি তুমি তাকাও অতিরিক্ত তথ্যাবলিতে, তাহলে তুমি দেখতে পাবে লভ্যাংশ পরিশোধ। আমি এখানে যেটি দেখতে পাচ্ছি লভ্যাংশ ঘোষণা অথবা পরিশোধ 19,500 টাকা। এই যে লভ্যাংশ যদি পরিশোধ করি নগদ টাকা চলে যাবে, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে লেখো লভ্যাংশ পরিশোধ। লভ্যাংশ পরিশোধ হচ্ছে 19,500 টাকা,
ঠিক আছে, এটা কি তোমাকে বিয়োগ করতে হবে, এভাবে চিহ্ন দিতে হবে। তারপর দেখো তুমি কোনো শেয়ার ইস্যু করেছো কি না, ঠিক আছে, একটু দেখো শেয়ার ইস্যু করেছো কি না অথবা শেয়ার বিক্রি করেছো কি না। আমি একটু দেখছি অঙ্কের ভিতর, একটু তাকাও। দেখো এই যে অঙ্কে মালিকানা সত্ত্ব নিচে দেয়া আছে, অর্থাৎ দায়সমূহের নিচে দেয়া আছে যে শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন হচ্ছে 2019 সালে 75,000 টাকা, আর হচ্ছে 2018 সালে 69,000 টাকা। তাহলে ভাইয়া একটু বলো তো আমাকে যে তুমি কি শেয়ার বিক্রি করেছো নাকি শেয়ার ক্রয় করেছো? আমি অবশ্যই শেয়ার বিক্রি করেছি, কারণ শেয়ার মূলধন যেহেতু বৃদ্ধি পেয়েছে 2019 সালে 75,000 টাকায়, সেহেতু আমি বলতে পারি যে আমি শেয়ার বিক্রি করেছি। তাহলে আমাকে কি করতে হবে, এটিকে যোগ করতে হবে। শেয়ার বিক্রি করলে যোগ করতে হয়, সাধারণ শেয়ার বিক্রয় কত টাকা হবে একটু দেখো তো ভাইয়া, বিয়োগ করে 6,000 টাকা হবে। ঠিক আছে, আমি এখানে একটু দেখাই। দেখো 75,000 মাইনাস আর হচ্ছে সেখানে 69,000, তাহলে কত হয় 6,000। ঠিক আছে, এই 6,000 টাকাই আমরা যোগ করব। ওকে, আমি একটু মুছে দিলাম আমার জায়গা যেহেতু সংকুলান। তাহলে এটি একটু বিয়োগ, যোগ বিয়োগ করো। দেখো এখান থেকে বিয়োগ করলে আমার বিয়োগের থাকে 13,500 টাকা। এই টাকাটি কিন্তু আমার বিয়োগের। ঠিক আছে, ওকে। এখন দেখো তুমি তিনটা কার্যক্রম পেলে, একটা হচ্ছে কি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, আরেকটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আরেকটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে আমরা একটু কাজ করিনি এখানে, যে পরিচালন কার্যক্রমের যোগ বিয়োগটা আমরা বের করিনি, আমরা একটু যোগ বিয়োগটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। যদি আমরা যোগ বিয়োগ করি, এই পাঁচটা যদি যোগ বিয়োগ করি, তাহলে দেখা যায় এখানে 10,430 টাকা আসে, 10,430 যোগের আসে। ঠিক আছে, তাহলে এই যে তোমার নিট আয়ের সাথে এটা যোগ করো, যোগ করলে কত হয় দেখো তো ভাইয়া, যোগ করলে আমার হয় 12,200 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ, এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ, এটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ। এখন পরিচালন, বিনিয়োগ আর হচ্ছে অর্থায়ন, এই তিনটা আমরা যোগ বিয়োগ করব। যেটা বিয়োগের আছে সেটা বিয়োগ করবে, এই দুইটা যোগ, এটা হচ্ছে কি বিয়োগ। বিয়োগ করলে আমরা দেখলাম যে অঙ্ক করে এইখানে আসে আমার 3,600 টাকা। কত টাকা ভাইয়া, 3,600 টাকা। এটার নাম হচ্ছে নিট নগদ, এটা মনে রাখবে কিন্তু, এটার নাম হচ্ছে কি আমার নিট নগদ। আবার বলছি, পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম আর হচ্ছে অর্থায়ন কার্যক্রম যোগ বিয়োগ করার পর যেই টাকাটি পাওয়া যায় সেটাকে বলে থাকি আমরা নিট নগদ। ঠিক আছে, যেহেতু প্লাসের এসেছে সেহেতু এটাকে বলবো আমরা নিট নগদ বৃদ্ধি। এখন এই নিট নগদের সাথে তোমাকে যোগ করতে হবে প্রারম্ভিক হাতে নগদ, অর্থাৎ 2018 সালের হাতে নগদটি। ঠিক আছে, প্রারম্ভিক হাতে নগদ, এই নগদের কাজটা এইখানেই করতে হয়। তাহলে প্রারম্ভিক হাতে নগদ একটু দেখো কত টাকা, 10,400 টাকা। 2018 সালের নগদ টাকা হচ্ছে 10,400। 3,600-র সাথে 10,700 টাকা যোগ করো, যোগ করলে কত বের হয় দেখো, একটু যোগ করো সবাই। সর্বোপরি হাতে নগদ যোগ করলে বের হবে আমার 14,300 টাকা। ঠিক আছে, এই দেখো তোমার অঙ্কের সমাপনী হাতে নগদ, অর্থাৎ 2019 সালে নগদে কত টাকা দেওয়া আছে অঙ্কে দেখো তো, 14,300 টাকা। দেখো তো আমরা অঙ্ক করার পর একদম লাস্টে এই যে নিট নগদের সাথে প্রারম্ভিক হাতে নগদ যোগ দিয়ে সমাপনী হাতে নগদ কত টাকা পেলাম, 14,300 টাকা। আমি বলেইছিলাম তোমার অঙ্কের আনসারটি অঙ্কে দেওয়াই আছে। ঠিক আছে, যদি সমাপনী হাতে নগদের সমান না হয় তাহলে তুমি ধরে নিতে তোমার অঙ্কটি হয়নি। এই ছিল আমার নগদ প্রবাহ বিবরণী কিভাবে তৈরি করতে হবে সেটি একটি পূর্ণাঙ্গ সলিউশন। পরবর্তীতে আমি এই অধ্যায়ের উপর বোর্ড ভিত্তিক সলিউশন করার চেষ্টা করব। ভাইয়া তোমাদের যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব, কারণ আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। তো শিক্ষামূলক যেই কোনো স্যারের ভিডিও পাও না কেন তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, এটা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, আর তুমি শেয়ার করে তোমার বন্ধুদেরকে অবশ্যই বলে দিবে যে এখান থেকে ভালো শেখা যাচ্ছে।